রোদ, এই রোদ, চুপ করে দাঁড়াও। দাঁড়াচ্ছ না কেন? এবার কিন্তু রাগ লাগছে আমার। দাঁড়াও বলছি। আমি তো দাঁড়াতে পারছি না, পাগুলো দৌড়াচ্ছে। আমি দৌড়াচ্ছি না। হোয়াট? বাচ্চা আমার একটা লিমিট আছে রোদ পাখি। বিয়ার খেয়েছো বলে 2 বছরের বাচ্চার মতো বিহেভ করবা তা তো হতে পারে না। চুপচাপ বিছানায় এসে বসো আর শরবতটুকু খাও। এখনো বাচ্চার বাপও হতে পারলাম না, কিন্তু ধিঙ্গে একটা বাচ্চাকে সামলাতে হচ্ছে। ইয়া মাবুদ, রক্ষা করো আমায়, রক্ষা করো। এবার কান্না পেয়ে গেল আমার। আমার মনে হচ্ছে আমি থামতে পারছি না, পা দুটো অটোমেটিক দৌড়াচ্ছে। আচ্ছা, পা দুটো দৌড়ে দৌড়ে যদি মঙ্গল গ্রহে চলে যায়, তখন তখন আমি পা কোথায় পাবো? শুভ্র, বাঁচাও, আমার পাগুলো চলে যাচ্ছে, ধরো ওদের। হোয়াট? কিসব আজগুবি কথা বলছো তুমি? চুপচাপ দাঁড়াও, নয়তো কানের নিচে মারবে একটা চড়। কথাটা বলে এক লাফে সোফা ডিঙিয়ে আমাকে দুহাতে জড়িয়ে ধরলেন উনি। পাঁজাকোলা করে বিছানায় নিয়ে বসালেন। শরবতের গ্লাসটা হাতে নিয়ে গম্ভীর মুখে বললেন, খাও। এটা কি? কেন খাবো? আমি বলেছি তাই খাবে, চুপচাপ খাও। আমি কিছুক্ষণ ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে গ্লাসটির দিকে তাকিয়ে থেকে গম্ভীর মুখে বলে উঠলাম, না, এটা ভালো দেখা যায় না, এটা খাবো না আমি। আপনার গালগুলো ভালো দেখা যায়, আমি গাল খাবো। কি পাগল হয়েছো তুমি? চড়িয়ে না দাঁত ফেলে দেবো। চুপচাপ শরবত খাও বলছি। হয়রান লাগে না তোমার? বিরক্ত করে ফেলেছো তুমি। 2 ঘন্টা ধরে নিজেও দৌড়াচ্ছ, আমাকেও দৌড় করাচ্ছ। শাড়িতে পা বেঁধে 3বার ফ্লোরে পড়েছ। পা ছড়িয়ে কেঁদে কেটে আবার দৌড়। এসব কি? তুমি বাচ্চা নও। অনেক হয়েছে, এবার আমি যা বলবো তাই হবে। শরবত খাও। না না, আমি গাল খাবো, খাবোই খাবো। আল্লাহ, আমাকে ধৈর্য দাও প্লিজ। ওকে রোজ না, তুমি গাল খাবে তাই তো? ওনার প্রশ্নের উত্তরে তুমুল গতিতে মাথা নাড়ালাম আমি, যার অর্থ হ্যাঁ, খাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে গাল খেতে দেবো। তার আগে এই শরবতটুকু খেয়ে নিতে হবে তোমায়। খেতেই হবে? খেতেই হবে, নাও খাও। আচ্ছা। কথাটা বলে গ্লাসটা নিয়ে খানিকটা শরবত মুখে নিয়ে মুখ কুঁচকে বলে উঠলাম, এটা পচা লাগে। পচা লাগে না, খুব ভালো লাগে। সম্পূর্ণটা খাও, অনেক মজা। আমি ওনার দিকে মুখ ফুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে শরবতটুকু খেয়ে নিলাম। উনি আমার কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠলেন, গুড গার্ল। বমি পাচ্ছে? আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে জানালাম, হ্যাঁ, পাচ্ছে। উনি আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, বমি করো। উনি বলার আগেই বমি করে বেসিন ভাসালাম আমি। 2বার বমি করার পর ঠোঁট উল্টিয়ে বলে উঠলাম, ওটা পচা ছিল। না রোদ পাখি, ওটা পচা ছিল না। এর আগে যেটা খেয়েছিলে ওটা পচা ছিল। কথাটা বলে টেনে বেসিনের সামনে থেকে সরিয়ে নিলেন আমায়। বেসিনটা পরিষ্কার করে আমার সামনে এসে দাঁড়ালেন। শাড়িটা খুলে পাশে রেখে ভালো করে হাত মুখ ধুয়ে দিলেন উনি। আমি সম্পূর্ণটা সময় গোল গোল চোখে ওনার দিকে তাকিয়েছিলাম মাত্র। হাত মুখটা তোয়ালে দিয়ে মুছে দিয়ে আমাকে নিয়ে ওয়াশরুম থেকে বের হতে নিতেই হাত দিয়ে শাড়িটা ইশারা করে বলে উঠলাম, ওটা আমার শাড়ি। ওটা তোমার শাড়ি, এবার রুমে চলো। কিন্তু কিন্তু ওটা তো আমার শাড়ি। হ্যাঁ রে বাবা, ওটা তোমারই শাড়ি, কেউ নেবে না তোমার শাড়ি। এখানেই থাকুক, পরে নিয়ে যাব। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালেন না উনি। আমাকে কোলে নিয়ে রুমে গিয়ে সোজা শুইয়ে দিলেন বিছানায়। এসির টেম্পারেচার ফুল করে আমার উপর কম্বল টেনে দিলেন উনি। নিজেও কম্বলের নিচে ঢুকে আমাকে দুহাতে জড়িয়ে ধরে বলে উঠলেন, এখন চুপচাপ ঘুমাও তো, একদম বাচ্চামো করবে না। আমি ওনার কথাকে পাত্তা না দিয়ে ওনার পাঞ্জাবির কলার টেনে অবাক চোখে বলে উঠলাম, এটা কি পরেছেন? পাঞ্জাবি পরেছো রোদ পাখি? আমিও পরবো। আশ্চর্য, তুমি কেন পরবে? এটা মেয়েরা পরে না শোনা, ঘুমাও। না, আমি এটা পরে ঘুমাবো, নয়তো ঘুমাবো না। খুলুন, এটা আমার। উনি বাধ্য হয়ে পাঞ্জাবি খুলে আমাকে পরিয়ে দিলেন। পাঞ্জাবি পেয়ে আমি তো মহা খুশি। খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নামতে গেলেই বিছানার সাথে চেপে ধরলেন আমায়। চোখ রাঙিয়ে বলে উঠলেন,
ওঠার চেষ্টা করলেই মায়ের হবে। এখন আমরা ঘুমাবো। ঘুমানোর সময় নো দৌড়াদৌড়ি, ওকে? এখন কি রাত? এখন রাত। আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে হাত দিয়ে জানালা ইশারা করে বললাম, তাহলে ওখানে আলো কেন? ওখানে লাইট জ্বালানো, তাই আলো। ওখানে লাইট জ্বালানো কেন? বাইরে তো ভূতেরা থাকে, লাইট অফ করে দিলে ভূতেরা তো ভয় পাবে, তাই সেখানে লাইট জ্বালানো আছে। ভূতেরা ভয় পেয়ে কান্না করে? শুভ্র এবার চরম বিরক্তি নিয়ে আমার দিকে তাকালেন। হুট করেই নিজের সমস্ত ভর ছেড়ে দিলেন আমার উপর। কম্বল দিয়ে মাথা পর্যন্ত ঢেকে নিয়ে শ্বাস নেওয়ার সব পদ্ধতি বিনষ্ট করে ক্ষান্ত হলেন উনি। ঘুমের মাঝেই বুঝতে পারছি মাথাটা খুব ব্যথা করছে আমার। অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলে তাকালাম। ঘরে লাইট চলছে। আমার পাশে বসে ল্যাপটপে কিছু একটা করছেন শুভ্র। ওনার গায়ে কালো রঙের টি শার্ট, চুলগুলো হালকা ভেজা, বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছেন উনি। আমাকে তাকাতে দেখে মিষ্টি হেসে বলে উঠলেন, ম্যাডামের ঘুম ভেঙেছে? কয়টা বাজে? 8টা। ওনার কথায় কপাল কুঁচকে এলো আমার। এক ঝাঁক প্রশ্নভরা দৃষ্টি নিয়ে বলে উঠলাম, 8টা মানে সকাল 8টা? না, রাত 8টা। আজ না চিত্রার গায়ে হলুদ ছিল? আমি ঘুমোলাম কখন? গায়ে হলুদ কি হয়ে গেছে? জি ম্যাডাম, গায়ে হলুদ আরও 3 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। তোমার জন্য আমিও অ্যাটেন্ড করতে পারিনি। আর আপনি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছেন, এতক্ষণ জেগেই ছিলেন। আশ্চর্য! 1 ঘন্টা আগে ঘুমালে আমি চিত্রার গায়ে হলুদ অ্যাটেন্ড করতে পারলাম না কেন? কারণ আপনিও মাতাল ছিলেন এবং আমিও আপনার সাথে মাতাল ছিলাম। এবার দয়া করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন মহারানী। শরীরে কম্বল পেঁচিয়ে মাথা ধরে চুপচাপ বসে রইলাম আমি। সারাদিন যা যা করেছি তার সব কিছুই হালকা মাথায় আসছে আমার। চিত্রার হলুদ নিয়ে এত প্ল্যান ছিল, আর সবটা ভেস্তে গেল। ভাবতেই কান্না পাচ্ছে আমার। আমাকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন শুভ্র। ডান হাতে আমার বাম হাতটা টেনে নিয়ে বলে উঠলেন, থাক, মন খারাপ করতে হবে না। আমরা চিত্রা আর শিশিরের আবারও গায়ে হলুদ করব। আমি বাচ্চা নই, বাচ্চাদের মতো গাঁজাখড়ি যুক্তি দেবেন না আমায়। একটু আগে তো বাচ্চাই ছিলে। আমাদের মেয়েটা তোমার মতো হলে যে কি হবে আল্লাহ জানে। তবে যাই ছিলে কিউট ছিলে। মদ হারাম না হলে আমি প্রতিদিন তোমাকে মদ খাওয়াতাম। এনিওয়ে, সবাই ছাদে আড্ডা দিচ্ছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরাও যাব। দেখবে মন ভালো লাগবে তোমার। আমি মন খারাপ করে শরীরে কম্বলটা ভালো করে পেঁচিয়ে নিয়ে চোখ বন্ধ করেই বলে উঠলাম, না, আমি যাব না, মাথা ব্যথা করছে, ঘুমোবো। আরে ফ্রেশ তো হয়ে নাও। আর খাওনি তো কিছু। রোদ, এই রোদ। শুভ্র ডেকে চলেছেন আর আমি নাক মুখ ঢেকে চোখ মুখ খিঁচে শুয়ে আছি। লজ্জায় ওনার দিকে তাকানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি। একে তো হলুদের সব এক্সাইটমেন্ট পানি, তার ওপর সারাদিনে ওনার সাথে কি কি করেছি ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। ইস, কি লজ্জা! আজ চিত্রার বিয়ে। হুমায়ুন স্যারের একটা উপন্যাস আছে। উপন্যাসটার নামও আজ চিত্রার বিয়ে। আগে উপন্যাসটা পড়ার সময় চিত্রাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতাম, চিতাবাঘ, এই চিতাবাঘ, আজ তোর বিয়ে, আমায় তো দাওয়াত দিলি না। আহ, কষ্ট! বুকটা চিৎকার করে বলছে সে কষ্টে ফেটে যাচ্ছে। এই কাজটা তুই করতে পারলি? লুকিয়ে লুকিয়ে বরের সাথে হানিমুন সারতে পারলি? কি নির্দয় তুই! অবশেষে সেই দিনগুলো শেষ হতে চলেছে। চিত্রার বিয়েটা সত্যি সত্যিই হতে চলেছে। দুপুর 11টার দিকে চিত্রাকে পার্লার থেকে মেয়েরা এলো সাজাতে। বিয়ের সাজে চিত্রাকে অপসরীর মতো লাগলেও বাদ সাধলেও তার চশমা। বিয়ের কোণে চশমা পরে আছে, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। কিন্তু আমাদের চিত্রা দৃঢ় প্রতিজ্ঞ, সে চশমা খুলবেই না। আমিও কম যাই না, সাথে সাথেই দিলাম এক চড়। চিত্রা অবাক চোখে বলে উঠল, আচ্ছা, তুই এই বিয়ের দিনেও আমাকে মারবি? অবশ্যই মারবো, চশমা খোল, নয়তো আরও দুটো খাবি। চিত্রা মুখ ফুলিয়ে চশমা খুলে রেখে দিল। আমিও দাঁত কেলিয়ে বেরিয়ে গেলাম। আজ খয়েরি রঙের একটা ভারী লেহেঙ্গা পরেছি আমি, আর শুভ্র খয়েরি রঙের শেরওয়ানি। বরকে স্টেজে বসানো হয়ে গেছে অনেকক্ষণ। আমি ধীর পায়ে হেঁটে শুভ্রর পাশে গিয়ে দাঁড়ালাম। ইউনিভার্সিটির স্যারদের সাথে গল্প করছিলেন। স্যাররা আমাকে দেখে হাসি মুখে বলে উঠলেন, আরে রোদেলা যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনারা কেমন আছেন? ভালো। পাশ থেকে পলাশ স্যার বলে উঠলেন,
তো রোদেলা, আমরা তোকে কি বলে ডাকি বলো তো? ভাবি ডাকবো নাকি শুভ্র স্যারের ওয়াইফ বলে কথা?